হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বায়ো ফ্যামিলি। আমি বর্ণালী চলে এসেছি আজকে নতুন একটা টপিক নিয়ে। তো আজকে কিন্তু আমাদের কোষ চ্যাপ্টারের থার্ড লেকচার, অর্থাৎ আজ প্রিভিয়াস ভিডিওতে আমরা পড়েছিলাম প্রোক্যারিওটিক সেলের স্ট্রাকচার। তোমরা যারা ভিডিওটি দেখোনি তারা ডেসক্রিপশনে লিংক আছে, ওখান থেকে দেখে নিতে পারো। তো আজকে আমাদের টপিক হচ্ছে ইউক্যারিওটিক সেলের স্ট্রাকচার। ইউক্যারিওটিক সেল কাকে বলে? যে সমস্ত কোষের আদর্শ নিউক্লিয়াস অর্থাৎ কমপ্লিট নিউক্লিয়াস দেখতে পাওয়া যায় তাদের আমরা ইউক্যারিওটিক সেল বলে থাকি। তো কাদের ক্ষেত্রে ইউক্যারিওটিক কোষ দেখা যায়? বিভিন্ন উন্নত মানের উদ্ভিদ দেহে এবং প্রাণী দেহে কিন্তু ইউক্যারিওটিক কোষ দেখতে পাওয়া যায়। তোমরা এখানে দুটো ডায়াগ্রাম দেখতে পাচ্ছ, একটা হচ্ছে প্লান্ট সেল আর একটা হচ্ছে অ্যানিমাল সেল। এই দুটোই কিন্তু ইউক্যারিওটিক সেল, কিন্তু এই দুটো ডায়াগ্রামই আমাদের ডিটেলসে আলোচনা করতে হবে, কারণ তোমরা শেপ দেখেই বুঝতে পারছো কিছু ডিফারেন্স তো রয়েছে। এর শেপ একরকম আর এর শেপ একরকম, তো এর মধ্যে ছোট ছোট কিছু কিছু ডিফারেন্স রয়েছে। তাছাড়া অলমোস্ট দুটো সেলই কিন্তু ইউক্যারিওটিক সেল। তো ফার্স্টেই আসা যাক সেল কভারিং, অর্থাৎ কি কি কভারিং দেখতে পাওয়া যায়। তো প্লান্ট সেলের ক্ষেত্রে সেল ওয়াল অ্যান্ড সেল মেমব্রেন, অর্থাৎ কোষ প্রাচীর ও কোষ পর্দা দুটো সেল কভারিং দেখতে পাওয়া যায়। কিন্তু অ্যানিমাল সেলের ক্ষেত্রে আসলে শুধুমাত্র একটা সেল কভারিং অর্থাৎ সেল মেমব্রেন দেখতে পাওয়া যায়। তাহলে প্লান্ট সেলে একটা এক্সট্রা কভারিং দেখতে পাওয়া যাচ্ছে, যেটাকে আমরা বলছি সেল ওয়াল। সেল ওয়াল কি নিয়ে তৈরি? সেল ওয়াল সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন ইত্যাদি দ্বারা তৈরি। সেল ওয়ালের কাজ কি? সেল ওয়ালের কাজ হচ্ছে প্লান্ট সেলকে একটা নির্দিষ্ট শেপ প্রদান করা, অর্থাৎ আকৃতি প্রদান করা, এছাড়া কোষকে বাইরের আঘাত থেকে রক্ষা করা, অর্থাৎ প্রোটেকশন দেওয়া। তো এটা হচ্ছে সেল ওয়ালের কাজ। আর নেক্সট যদি আসি সেল মেমব্রেন, তো উদ্ভিদ এবং প্রাণী কোষ উভয় ক্ষেত্রেই সেল মেমব্রেন দেখতে পাওয়া যায়। সেল মেমব্রেনকে আমরা প্লাজমা মেমব্রেন বা প্লাজমা পর্দাও বলতে পারি। তো প্লাজমা পর্দার কাজ কি? প্লাজমা পর্দার কাজ হচ্ছে সেলের ট্রান্সপোর্টে সাহায্য করে, অর্থাৎ কোষের বাইরে এবং ভেতরে কোনো বস্তুর চলাচল কে নিয়ন্ত্রণ করে? না, সেল মেমব্রেন নিয়ন্ত্রণ করে। সেল মেমব্রেন কি নিয়ে তৈরি? সেল মেমব্রেন তৈরি লিপিড আর প্রোটিন নিয়ে, মেইনলি লিপিড আর প্রোটিন নিয়ে। একে বলা হচ্ছে এক কথায় লাইপোপ্রোটিন নির্মিত। তো সেল মেমব্রেনকে কিন্তু একক পর্দা বলা হয়ে থাকে। কেন একক পর্দা আমরা কাকে বলি? এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। একক পর্দা বলা হয় যে পর্দাগুলো ত্রিস্তরীয়, অর্থাৎ তিনটে স্তর। কি কি? এক প্রোটিন, নেক্সট লিপিড, আবার প্রোটিন। তো প্রোটিন, লিপিড, প্রোটিন এই ফরমেশনে যদি কোনো পর্দা থাকে তাকে আমরা বলবো একক পর্দা। কোষ পর্দা অর্থাৎ সেল মেমব্রেন কিন্তু এই প্রকার একক পর্দা নিয়ে গঠিত। তো এর কাজ তো জানাই হয়ে গেল, এর কাজ হচ্ছে ট্রান্সপোর্টে সাহায্য করে। নেক্সট আসছি সেল কভারিং বাদে ভেতরে যে টোটাল অংশটা রয়েছে এটাকে আমরা বলছি প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমের কটা পার্ট? প্রোটোপ্লাজম দুটো পার্ট। কি কি? এক হচ্ছে সাইটোপ্লাজম আর এক হচ্ছে নিউক্লিয়াস, অর্থাৎ এই মাঝখানে কেন্দ্রে যেটা রয়েছে এটাকে আমরা বলছি নিউক্লিয়াস। আর এছাড়া যে অর্ধতরল সেমি লিকুইড একটা জেলির ন্যায় স্ট্রাকচার দেখতে পাওয়া যাচ্ছে, এই টোটালটাকে আমরা বলছি সাইটোপ্লাজম। দুটো কোষে কিন্তু সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস উভয়ই দেখতে পাওয়া যায়। তো সাইটোপ্লাজমের দুটো পার্ট। কি কি? এক হচ্ছে বাইরের দিকে অর্থাৎ পর্দার দিকে সাইটোপ্লাজমের ডেনসিটি অর্থাৎ ঘনত্ব কিন্তু একটু কম থাকে, তো এই জায়গাটাকে বলা হচ্ছে একটোপ্লাজম। আর কেন্দ্রের দিকে, যত কেন্দ্রের দিকে আসা যাবে তত কিন্তু এই সাইটোপ্লাজমের অর্থাৎ তরলটার ডেনসিটি বেড়ে যায়, অর্থাৎ ঘনত্ব বেড়ে যায়। তো এই জায়গাটাকে বলা হবে এন্ডোপ্লাজম। অর্থাৎ বাইরের দিকে একটোপ্লাজম, ভেতরের দিকে এন্ডোপ্লাজম, এই দুটো পার্ট নিয়ে সাইটোপ্লাজম গঠিত। তো সাইটোপ্লাজমের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে অসংখ্য কোষীয় অঙ্গাণু দেখতে পাওয়া যায়, তাই তো। তো কোষীয় অঙ্গাণু সম্বন্ধে একটু পরে আসছি। তো ফার্স্ট বলি নিউক্লিয়াস সম্বন্ধে। প্রোটোপ্লাজমের আর একটা পার্ট নিউক্লিয়াস। নিউক্লিয়াস কিন্তু ইউক্যারিওটিক কোষ, যেহেতু ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে আমরা জানি কমপ্লিট নিউক্লিয়াস বা আদর্শ নিউক্লিয়াস দেখতে পাওয়া যাবে। তো একটা কমপ্লিট নিউক্লিয়াসের কি কি পার্ট থাকা প্রয়োজন আমরা প্রিভিয়াস ভিডিওতেও পড়েছিলাম। একটা নিউক্লিয়াসের একদম বাইরে যে আবরণটা দেখতে পাওয়া যাচ্ছে এটাকে আমরা বলছি নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয় পর্দা। নিউক্লিয় পর্দার ভেতরে একটা তরল পদার্থ দেখতে পাওয়া যায়, অর্থাৎ সেমি লিকুইড একটা পদার্থ দেখতে পাওয়া যায়, সেটাকে আমরা বলছি নিউক্লিয় প্লাজম। নিউক্লিয় প্লাজমের মধ্যে একটা ঘন দানাদার বস্তু দেখতে পাওয়া যায় যেটাকে আমরা বলছি নিউক্লিওলাস।
অ্যান্ড যে জালক দেখতে পাওয়া যাচ্ছে রেড কালারের, এইটাকে বলছি নিউক্লিয় জালিকা। অর্থাৎ নিউক্লিয়াসের 4টে পার্ট কি কি? নিউক্লিয় পর্দা, নিউক্লিয় প্লাজম, নিউক্লিয় লাস অ্যান্ড নিউক্লিয় জালিকা। নিউক্লিয় জালিকাটা কি? অ্যাকচুয়ালি নিউক্লিয় জালিকা হচ্ছে ডিএনএ বা আমাদের জেনেটিক বস্তু। তো এই নিউক্লিয়াসের কাজ কি? একটা কথা মাথায় রাখবে, নিউক্লিয়াসকে কিন্তু কোষের মস্তিষ্ক বলা হয়। কেন মস্তিষ্ক বলা হয়? আমাদের ক্ষেত্রে অর্থাৎ মানুষরা কি করি, মানুষের যত কাজ নিয়ন্ত্রণ করে সব আমাদের কে নিয়ন্ত্রণ করে? মস্তিষ্ক নিয়ন্ত্রণ করে। তেমন একটা কোষের মধ্যে কি কি কাজ সম্পন্ন হবে সেই সমস্তটা কে মেনটেন করে? না, নিউক্লিয়াস মেনটেন করে। এছাড়াও নিউক্লিয়াসের মধ্যে যে ডিএনএ রয়েছে অর্থাৎ যে জেনেটিক বস্তু রয়েছে, এই জেনেটিক বস্তু কিন্তু পিতৃজনু থেকে অপত্যজনুতে বৈশিষ্ট্য সঞ্চারণ করে, অর্থাৎ জিন ট্রান্সফার করে। তো এই জন্য কিন্তু নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয়। নিউক্লিয়াস কিন্তু দ্বিস্তরী আবরণ বিশিষ্ট, অর্থাৎ দুটো পর্দা দেখতে পাওয়া যায়, দুটো আবরণ দেখতে পাওয়া যায় নিউক্লিয়াসের। তো এটা গেল নিউক্লিয়াসের স্ট্রাকচার। এবার আমরা আসছি সাইটোপ্লাজমের মধ্যে যে বিভিন্ন কোষ অঙ্গাণু দেখতে পাওয়া যায় সেই কোষ অঙ্গাণু সম্পর্কে। তো ফার্স্ট কি কোষ অঙ্গাণু রয়েছে? প্রথম কোষ অঙ্গাণু হচ্ছে গলগি বডি। এখানে তোমরা দুটো কোষেই কিন্তু গলগি বডি স্ট্রাকচার দেখতে পাচ্ছ, অর্থাৎ গলগি বডি উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ উভয় কোষেই অবস্থিত। গলগি বডি এরকম বেশ কিছু লেয়ার নিয়ে তৈরি, এই লেয়ার গুলো পরপর সজ্জিত থাকে। তো এই যে গলগি বডি, গলগি বডির কাজ কি? গলগি বডির কাজ হচ্ছে প্রোটিন ট্রান্সপোর্ট করা, অর্থাৎ প্রোটিন পরিবহন করা। এছাড়াও গলগি বস্তু কিছু বস্তুর ক্ষরণ করে, অর্থাৎ উৎসেচক, হরমোন, বিভিন্ন পদার্থের ক্ষরণ করে থাকে। তো যেহেতু গলগি বস্তু ক্ষরণ করে, সেহেতু এর আশেপাশে বেশ কিছুটা এরিয়াতে কিন্তু কোনো সেল অর্গানিলিস বা কোষ অঙ্গাণু দেখতে পাওয়া যায় না। তো এই জায়গাটাকে কি বলা হচ্ছে? জোন অফ এক্সক্লুশন। এটাও একটা ইম্পর্টেন্ট টপিক, তোমরা নোট করে নিতে পারো। জোন অফ এক্সক্লুশন কাকে বলা হয়? গলগি বডিকে জোন অফ এক্সক্লুশন বলা হয়ে থাকে, কারণ গলগি বডি যে ক্ষরণ করে সেই ক্ষরণের জন্য আশেপাশে কোনো কোষ অঙ্গাণু থাকতে পারে না। তো এটা গেল গলগি বডি। গলগি বডির পর নেক্সট কি আছে? লাইসোজোম। লাইসোজোম আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি, লাইসোজোমকে আত্মঘাতী থলি বা সুইসাইডাল ব্যাগ বলা হয়ে থাকে। কেন বলা হয়? লাইসোজোমও কিন্তু দুটো কোষেই প্রেজেন্ট রয়েছে, অর্থাৎ উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ উভয় কোষেই লাইসোজোম দেখতে পাওয়া যায়। লাইসোজোমের মধ্যে প্রায় 50 রকমের উৎসেচক থাকে, আদ্র বিশ্লেষক উৎসেচক থাকে। লাইসোজোমের কাজ কি? লাইসোজোমের কাজ হচ্ছে কোষীয় বিপাক ঘটানো। কিন্তু কোনো ক্ষেত্রে যদি লাইসোজোমের উৎসেচক বেশি পরিমাণে নির্গত হয় তাহলে কিন্তু এটা কোষ অঙ্গাণুর মৃত্যু ঘটাতে পারে, এমনকি কোষের মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে। তাই জন্য লাইসোজোমকে সুইসাইডাল ব্যাগ বা আত্মঘাতী থলি বলা হয়। তো এটা গেল লাইসোজোম। নেক্সট আসছি মাইটোকন্ড্রিয়া। খুব ইম্পর্টেন্ট একটা সেল অর্গানিলিস মাইটোকন্ড্রিয়া, যেটা প্লান্ট সেল এবং অ্যানিমাল সেল উভয় ক্ষেত্রেই দেখতে পাওয়া যায়। মাইটোকন্ড্রিয়ার মধ্যে কি হয়? মাইটোকন্ড্রিয়াও একটা দ্বিস্তরী পর্দাবৃত একটা কোষীয় অঙ্গাণু, অর্থাৎ এর দুটো পর্দা দেখতে পাওয়া যায়। এবং মাইটোকন্ড্রিয়ার দুটো পর্দাও কিন্তু একক পর্দা, অর্থাৎ প্রোটিন লিপিড প্রোটিন এই ফরমেশনে তৈরি। তো মাইটোকন্ড্রিয়ার কাজ কি? মাইটোকন্ড্রিয়ার মধ্যে কিন্তু আমাদের শ্বসন বা রেসপিরেশনের যে লাস্ট পার্ট অর্থাৎ ক্রেবস সাইকেল প্রক্রিয়াটা সম্পন্ন হয় মাইটোকন্ড্রিয়ার মধ্যে। এবং মাইটোকন্ড্রিয়ার মধ্যে এই সময় প্রচুর পরিমাণে এটিপি ফরমেশন হয়। তো এত এটিপি তৈরি হওয়ার জন্য মাইটোকন্ড্রিয়াকে কিন্তু কোষের শক্তি ঘর বা এনার্জি কারেন্সি বলা হয়ে থাকে। এটাও আমরা ছোটবেলায় পড়েছি যে মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তি ঘর বলা হয়। নেক্সট ওয়ান ইজ সেন্ট্রোজোম। এখানে একটা লক্ষ্য করো, সেন্ট্রোজোম কিন্তু উদ্ভিদ কোষে দেখতে পাওয়া যায় না, সেন্ট্রোজোম শুধুমাত্র প্রাণী কোষে দেখতে পাওয়া যায়। সেন্ট্রোজোম কি? সেন্ট্রোজোম হচ্ছে এক প্রকার সেন্ট্রিওল নিয়ে গঠিত এক প্রকার তারকাকার বস্তু, যেখান থেকে অ্যাস্ট্রাল রশ্মি নির্গত হয়। এই সেন্ট্রোজোমের কাজ কি? সেন্ট্রোজোম কোষ বিভাজনের সময় স্পিন্ডল ফাইবার অর্থাৎ বেমতন্তু গঠন করে। ঠিক আছে, তো এটা গেল সেন্ট্রোজোমের কাজ। নেক্সট আসছি নিউক্লিয়াসের কাজ আমাদের হয়ে গেছে। রাইবোজোম।
রাইবোজোম এমন একটা কোষ অঙ্গাণু যা কিন্তু আমরা প্রোক্যারিওটিক সেলেও দেখেছিলাম, তাই না? তো প্রোক্যারিওটিক সেল এবং ইউক্যারিওটিক সেল উভয় ক্ষেত্রে রাইবোজোম দেখতে পাওয়া যায়, কিন্তু একটা পার্থক্য আছে। প্রোক্যারিওটিক সেলে 70S টাইপের রাইবোজোম দেখতে পাওয়া যায় এবং ইউক্যারিওটিক সেলে 80S টাইপের রাইবোজোম দেখতে পাওয়া যায়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ইউক্যারিওটিক সেলে কি প্রকার রাইবোজোম দেখতে পাওয়া যায়? 80S টাইপের রাইবোজোম দেখতে পাওয়া যায়। আর একটা প্রশ্ন আসতে পারে, রাইবোজোম কিন্তু পর্দাবিহীন অঙ্গাণু, অর্থাৎ এই একটাই অঙ্গাণু রয়েছে যার কোনো মেমব্রেন বা পর্দা নেই। তাহলে পর্দাবিহীন একটি কোষ অঙ্গাণুর নাম যদি আসে তাহলে আমরা কি বলবো? রাইবোজোম। তো রাইবোজোমের পরে আসছি এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম কোথায় অবস্থিত? নিউক্লিয়াসের আবরণীর বাইরে এরকম প্রচুর সারিবদ্ধভাবে কিছু স্তর দেখতে পাওয়া যায়, যেগুলোকে আমরা বলছি এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। এটাও কিন্তু একটা কোষীয় অঙ্গাণু, এটা প্রোটিন তৈরিতে সাহায্য করে। তো এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম দু প্রকারের হয়ে থাকে। এক হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকিউলামের সাথে যদি রাইবোজোম দানা যুক্ত থাকে তাহলে সেরকম এন্ডোপ্লাজমিক রেটিকিউলামকে আমরা বলবো অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, অর্থাৎ রাফ ER। এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে যদি রাইবোজোম দানা যুক্ত না থাকে তাহলে তাকে বলবো আমরা মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা স্মুথ ER। তো এই দুটো হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হতে পারে, একটা রাইবোজোম দানা যুক্ত, একটা রাইবোজোম দানা বিহীন। তো এটা গেল এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। নেক্সট ওয়ান ইজ ভ্যাকুয়াল। ভ্যাকুয়াল কি? ভ্যাকুয়াল উভয় কোষেই দেখতে পাওয়া যায়, কিন্তু এখানে একটা পার্থক্য রয়েছে। উদ্ভিদ কোষের ভ্যাকুয়াল অনেকটা বড় এবং সংখ্যায় অনেক বেশি দেখতে পাওয়া যায়, কিন্তু প্রাণী কোষের ক্ষেত্রে খুব ছোট ছোট ভ্যাকুয়াল দেখতে পাওয়া যায়, এমনকি নাও থাকতে পারে ভ্যাকুয়াল প্রাণী কোষে। তো এটা একটা পার্থক্য উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের। তো ভ্যাকুয়ালের কাজ কি? ভ্যাকুয়াল হচ্ছে সাইটোপ্লাজম বিহীন একটা অংশ, মানে যেখানে সাইটোপ্লাজম লিকুইডটা থাকে না। তো এইখানে কি থাকে? এটা এমন একটা গহ্বর, কখনো কখনো এটা ফুড স্টোর করে, অর্থাৎ খাদ্য সঞ্চয় করে রাখে, কখনো রেচন পদার্থ সঞ্চয় করে রাখে, কখনো জল সঞ্চয় করে রাখে। তো বিভিন্ন বস্তু এখানে সঞ্চিত থাকতে পারে এই ভ্যাকুয়ালে। নেক্সট আসছি প্লাস্টিড। প্লাস্টিড কিন্তু শুধুমাত্র উদ্ভিদ কোষে দেখতে পাওয়া যায়, প্রাণী কোষে প্লাস্টিড দেখতে পাওয়া যায় না। এটা আর একটা পার্থক্য উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের। উদ্ভিদ কোষে প্লাস্টিড দেখতে পাওয়া যায়, প্রাণী কোষে প্লাস্টিড দেখতে পাওয়া যায় না। প্লাস্টিড 3 প্রকারের হতে পারে। এক হচ্ছে ক্লোরোপ্লাস্ট, নেক্সট ক্রোমোপ্লাস্ট আর লিউকোপ্লাস্ট। এই 3 প্রকারের প্লাজমিড হতে পারে, প্লাস্টিড হতে পারে। ক্লোরোপ্লাস্ট উদ্ভিদের কোথায় দেখতে পাওয়া যায়? যেগুলো গ্রিন পার্ট, অর্থাৎ পাতা, মানে কাণ্ডের সবুজ অংশ, এই সবুজ অংশে কিন্তু ক্লোরোপ্লাস্ট দেখতে পাওয়া যাবে। ক্লোরোপ্লাস্টিডের মধ্যে কি থাকে? ক্লোরোফিল নামক একটা রঞ্জক থাকে, যার জন্য কিন্তু গাছের ওই অংশগুলো সবুজ হয়ে থাকে। নেক্সট আসছি ক্রোমোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্ট কোথায় থাকে? গাছের উদ্ভিদের ফুল এবং ফলে, মানে যেগুলো কালারফুল জিনিস, সে কালারফুল জায়গাতে কিন্তু ক্রোমোপ্লাস্ট দেখতে পাওয়া যায়। বিভিন্ন রকম ক্রোমোপ্লাস্টে বিভিন্ন রকম রঞ্জকের জন্য বিভিন্ন কালার হয়ে থাকে। আর লাস্ট ওয়ান ইজ লিউকোপ্লাস্ট। লিউকোপ্লাস্ট কিন্তু বর্ণহীন একটা প্লাস্টিড। লিউকোপ্লাস্ট কোথায় দেখতে পাওয়া যায়? উদ্ভিদের মূলে, অর্থাৎ যেখানে সূর্যের আলো পৌঁছায় না সেখানে, অর্থাৎ উদ্ভিদের মূলে লিউকোপ্লাস্ট দেখতে পাওয়া যায়, এই জন্য মূল বর্ণহীন। তো এই 3 ধরনের প্লাস্টিড উদ্ভিদে রয়েছে। নেক্সট মাইক্রোটিবিউল। মাইক্রোটিবিউল আমরা কাকে বলছি? সাইটোপ্লাজমের মধ্যে বেশ কিছু তন্তুময় সূত্রাকার অংশ আমরা দেখতে পাচ্ছি, যেগুলো টিবিউলিন প্রোটিন দ্বারা গঠিত। এই মাইক্রোটিবিউলের কাজ কি? কোষ বিভাজনের সময় স্পিন্ডল ফাইবার যে গঠিত হয় বা বেম তন্তু গঠিত হয়, সেটা কিন্তু মাইক্রোটিবিউল নিয়েই তৈরি হয়। ঠিক আছে, তো এই গেল কোষের সমস্ত অংশের কাজ। তো এটা ছিল আমাদের ইউক্যারিওটিক সেল। নেক্সট ভিডিওতে আমরা এই ইউক্যারিওটিক সেলের সমস্ত সেল অর্গানেলিস সম্পর্কে ডিটেলসে আলোচনা করব। এখানে কিন্তু আমাদের প্রত্যেকটা সেল অর্গানেলিসের গঠন পড়তে হবে, তার কাজ পড়তে হবে। ঠিক আছে, তো আজ এইটুকুই সমাপ্ত করলাম। নেক্সট ভিডিওতে আমরা প্রত্যেকটা অর্গানেলিস সম্পর্কে ডিটেলসে আলোচনা করব। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবে বায়ো ফ্যামিলি চ্যানেলটিকে, আর পাশের বেল আইকনটিকে প্রেস করে দেবে সবার প্রথমে আপডেট পাওয়ার জন্য। Thank you.